হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের পাঠ্য হচ্ছে হিমালয় দর্শন একটি প্রবন্ধ। প্রবন্ধটির লেখিকা বেগম রোকেয়া। প্রবন্ধটি পড়ার আগে আমরা বেগম রোকেয়া সম্পর্কে একটু জেনে নেব। কে ছিলেন এই বেগম রোকেয়া? বেগম রোকেয়া কিন্তু কোনো সাধারণ মহিয়সী ছিলেন না, যে মুসলিম নারী প্রগতির ইতিহাসে তার ভূমিকা ছিল একটা বিরাট রকম। তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের রংপুর জেলায়, কিন্তু পড়ালেখার ক্ষেত্রে পরিবার থেকে তিনি খুব একটা সাপোর্ট পাননি। তার যা কিছু সাপোর্ট সব ছিল তার স্বামীর পক্ষ থেকে। তার স্বামীর সহায়তায় তিনি পড়াশোনা শেষ করে মেয়েদের জন্য বহু কাজ করেছিলেন। মুসলিম নারীদের জীবনে তাদের অন্ধকার থেকে আলোতে আনার পিছনে বেগম রোকেয়ার ভূমিকা ছিল অনবদ্য। এই তো গেল লেখিকা পরিচিতি। এবার আমরা চলে যাব পাঠ্যে। আজকের পাঠ্যটি হলো হিমালয় দর্শন। কি আছে এই পাঠ্যে? না, বেগম রোকেয়া একবার বেড়াতে গিয়েছিলেন, সেই বেড়ানোর কিছু গল্প এখানে আছে। উনি হিমালয়ান রেলগাড়ি চড়ে শিলিগুড়ি শহর থেকে কার্সিয়াং শহরে গিয়েছিলেন। আর এই যাত্রাপথের যে অশেষ মুগ্ধতা, যাত্রাপথের চারপাশে প্রাকৃতিক শোভা যা তাকে একদম মনোমুগ্ধ করেছিল, তা তিনি তার লেখনী দিয়ে অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছেন। যাত্রাপথে তিনি কখনো অরণ্যের বর্ণনা দিয়েছেন, কখনো বর্ণনা দিয়েছেন সুন্দর মেঘের। তিনি যখন ক্রমশ 3000 ফিট উঁচুতে, তখন তিনি বলছেন যে আমি নির্মল শ্বেত কুজ্ঝটিকা দেখিয়া নদী বলে ভুল করছি। এতই মনোহর ছিল পার্বত্য এলাকার প্রাকৃতিক দৃশ্য। আবার তার চোখ দিয়ে যেন আমরাও সেই দৃশ্য অনুভব করব এই পাঠ্যটি পড়তে পড়তে। হরিতবর্ণ চায়ের ক্ষেত্রগুলি লেখিকার কাছে মনে হয়েছে কি যেন নিবিড় শ্যামল বন, বসুমতীর ঘন কেশপাশ, আর পথগুলি যেন আঁকাবাঁকা স্মৃতি। এ তো গেল বসুমতীর বর্ণনা। এরপর তিনি দিয়েছেন জলপ্রপাতের বর্ণনা, যার সৌন্দর্য লেখিকার কাছে বর্ণনাতীত লেগেছে। তাদের ট্রেন গাড়িটা একবার থেমেছিল একটা বড় জলপ্রবাহের কাছে। ওনারা মনে করেছিলেন যেন সেই জলপ্রবাহ দেখার জন্য ট্রেন গাড়িটা থেমেছে, কিন্তু ট্রেন গাড়ি থেমেছিল অন্য কারণে। যাই হোক, পার্বত্য এলাকার সৌন্দর্য যে কত অসাধারণ সেখানে না গেলে বোঝা যাবে না। লেখিকা আমাদের যেন সেখানে এক লহমায় নিয়ে পৌঁছে গেছেন। এরপর তিনি যখন কার্সিয়াং পৌঁছেছেন, সেই কার্সিয়াং শহরটার বর্ণনা দিয়েছেন। কার্সিয়াং শহরটা 4864 ফিট উচ্চতায় অবস্থিত। মজার কথা হলো, লেখিকা পৌঁছানোর আগেই তাদের বাক্সপত্র দার্জিলিংয়ে পৌঁছে গিয়েছিল এবং তাই তিনি সেখানে গৃহসুখ অনুভব করতে পারছিলেন না। তার লাগেজ যখন পুনরায় ফিরে এলো, তখন সে একটু আরাম অনুভব করল। এইভাবে তিনি আবার বর্ণনা দিচ্ছেন পার্বত্য এলাকার জলবায়ুর কথা। সেখানে জলবায়ু ছিল ঠিক শীতও নয়, আবার ঠিক গ্রীষ্মও নয়, মোটামুটি পার্বত্য বসন্তকাল বলা চলে। এর সাথে তিনি আরও একটি কথা বলেছেন, নাকি পার্বত্য এলাকায় প্রকৃতি যতটাই মনোহর, দৃশ্য যতটাই আকর্ষণীয়, এখানকার জল কিন্তু ঠিক ততটাও সুন্দর নয়। এখানকার জল বলতে ভরসা নির্ঝরের জল, অর্থাৎ সেই জল একটু বুঝে শুনে খেতে হয়। সকলে সেই জল কিন্তু শরীরের জন্য ভালো নয়। তারপরেই তিনি চলে গেছেন মেঘের আর বায়ুর লুকোচুরি খেলা দেখতে এবং আমাদের দেখাতে। তার কাছে মনে হয়েছে এই বায়ু এবং মেঘের লুকোচুরি খেলা খুব সাধারণ ব্যাপার নয়, এটা উপলব্ধি করা একটা ভীষণই রকম আনন্দের।
কখনো তার মনে হয়েছে এই মেঘ আছে, ওদিক থেকে বাতাস আসিল, মেঘখণ্ড যেন চলে গেল। এই যে প্রতিদিন অস্তমান রবি বায়ু এবং মেঘ লইয়া মনোহর সৌন্দর্যের রাজ্য রচনা করে, তা লেখিকা চিত্তকে খুব ভালো রকম আনন্দ দিয়েছে। তিনি মনে করেছেন যে এই তামাশা দেখতে দেখতেই যেন আমার দিন অতিবাহিত হয়ে যাচ্ছিল। এরপর তিনি চলে গেছেন একটু পিছন দিকে। তিনি যখন লেখালেখি করতেন মাসিক মহিলা পত্রিকায়, সেখানে তিনি ঢেঁকি শাক দেখেছিলেন। সেই ঢেঁকি শাকও এখানে তিনি স্বচক্ষে দেখেছেন। সেই দৃশ্য আমাদের সাথে তিনি ভাগ করে নিয়েছেন। ঢেঁকি তরুর এক একটা গাছের উচ্চতা এখানে বলেছে 20 থেকে 25 ফিট। এরপর তিনি এখানকার বনের পশু পাখি জীবজন্তু সম্পর্কে বলেছেন। না, সেখানে কি ছিল? বিশেষ কিছু নয়, সেখানে সর্প এবং ছিনে জোঁক ছিল। সেই ছিনে জোঁক মানে এক প্রকার সরু জোঁক। এইসব জোঁক কিন্তু স্ত্রী লোকেরা দেখিলে ভয় পায়, তবে লেখিকার যে চাকরানি, ভুটিয়া চাকরানি ভালু, সে কিন্তু জোঁক দেখে ভয় পায় না। তারপর এখানে তিনি সেই ভুটিয়ানিয়ার একটা সুন্দর বর্ণনা দিয়েছেন, তাদের পোশাক আশাকের বর্ণনা দিয়েছেন, তাদের চরিত্রের বর্ণনা দিয়েছেন, তারা কিভাবে জীবন সংগ্রাম করে অবলীলায় দিনের পর দিন অতিবাহিত করেছেন সেই কথা তিনি তুলে ধরেছেন। এবং রমণী জাতি যে অবলা নয় সেটা তিনি প্রমাণ করেছেন এই ভুটিয়া চাকরানির উদাহরণ দিয়ে আমাদের চোখের সামনে তুলে ধরেছেন। এই গেল আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। পরবর্তী যে অংশটুকু বাকি রইল সেটা আমি পরবর্তী একটি ভিডিওতে আবার আলোচনা করব। আর খুব বেশি বাকি নেই, অল্পই একটু বাকি আছে।